আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম অসমাপ্ত ভালোবাসা গল্প পার্ট ৩৭। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জিয়ান নয়নার কানের পাশে চুল গুজে দিয়ে বলল, তোমাকে প্রথমবার দেখেই মনে হয়েছে এই মেয়ে শুধু আমার বউ হবে, যে করেই হোক একে আমার লাগবেই। নয়না খিলখিল করে হেসে বলল, মিস্টার প্লেন ড্রাইভার, প্লিজ চাপা কম মারেন, চাপা মারারও তো একটা লিমিট থাকা উচিত। জিয়ান নয়নার নাকের ওপর আলতো চুমু দিয়ে বলল, ছি বাটার মাশরুম, তুমি তোমার বরকে চাপাবাজ বলছো? তা নয়তো কি মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের কোনো প্রেম ভালোবাসা বা অ্যারেঞ্জ ম্যারেজ নয়, আপনার আমার হলো কট ম্যারেজ। নট কট ম্যারেজ, ইটস ভাগ্যের ম্যারেজ। তুমি আমার জীবনসঙ্গী হবে, তাই এইসব হয়েছে। এখন আমার কি মনে হয় জানো? কি মনে হয়? নীলাঞ্জনাকে ধন্যবাদ দেওয়া উচিত। ও চিট না করলে এত কিউট সুইট লাভিং বউ কোথায় পেতাম? নয়না হেসে বলল, আপনি জিতে গেছেন আমার মতো সুন্দরী বউ পেয়ে, তাই না? সুন্দরী না ছাই, তুমি হলে বোকা। কি বললেন? জিয়ান নয়নার কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে নয়নার ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলল, ভালোবাসি আমার বোকা বাটার মাশরুমকে। তুমি বোকা বলেই তোমাকে আমি এত ভালোবাসি। জিয়ানের কপাল ঘামছে, চোখ মুখ খিচড়ে যাচ্ছে। অনিকেট হেসে বলল, ডাক্তার, পেশেন্ট রেসপন্স করছে, অপারেশন সাকসেসফুল। অনিকেতের চোখ দুটো চিকচিক করছে, হাসি কান্নার এক মিশ্র প্রতিক্রিয়া। জিয়ান চিৎকার করে উঠল, আমি তোমাকে ভালোবাসি সুনয়না, আমাকে ছেড়ে যেও না সুনয়না। অনিকেত জিয়ানের হাত ধরে বলল, রিল্যাক্স, তোর সুনয়নার কিচ্ছু হবে না, যেভাবেই হোক তাকে তোর কাছে ফিরিয়ে আনব। আর কোনো কথা জিয়ানের কর্ণকুহরে পৌঁছালো না, তার আগেই সে আবার সেন্সলেস হয়ে পড়ল। ডাক্তার বললেন, মিস্টার অনিকেত, চিন্তার কোনো কারণ নেই, খুব দ্রুত পেশেন্ট রিকভার করবে, তবে ওনাকে কোনোভাবেই হাইপার হতে দেওয়া যাবে না। আর হ্যাঁ, আজ আর কাউকে ওনার সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না, আবার আগামীকাল। অনিকেত রুম থেকে বেরিয়ে এলো। জাহিন আর নাজিম চৌধুরীকে বলল, জিয়ান খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, তবে সুনয়নাকে কোনোভাবে খুঁজে পেলে ভালো হতো, নইলে জ্ঞান ফিরলে আবারও পাগলামি করবে। আপনারা এখন বাসায় চলে যান, কাল সকালে এলেই হবে। জাহিন বলল, বাবা তুমি চলে যাও, আমি থাকি। বাসায় আম্মুর কি অবস্থা জানা নেই, তুমি বরং গিয়ে আম্মুকে সামলাও। নাজিম চৌধুরী বাসার উদ্দেশ্যে চলে গেলেন। তার আদরের প্রিয় ছেলের এই করুণ পরিণতি চোখের সামনে দেখে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। আশেপাশের কোনো কিছুতেই তার ধ্যান জ্ঞান নেই আপাতত। এদিকে মাহবুব তালুকদার জিয়ানের নামে নারী নির্যাতন ও খুনের মামলা করলেন। জিয়ানের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে, লাশগুমো, নির্যাতন ও খুন। জাহানারা বেগম সারা দিন উন্মাদের মতো আচরণ করে চলেছেন। শিল্পী বেগম মাথায় হাত দিয়ে সোফায় বসে আছেন। জাহানারা বেগম এসে বললেন, শিল্পী, তুই কি নাফিকে দেখেছিস? ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না, দুষ্টু ছেলে কোথায় গেল বলতো? শিল্পী বেগম চমকে গেলেন। জাহানারা বেগমের হাত দুটো ধরে বললেন, ভাবি তুমি শান্ত হও, এমন কেন করছো? এখন তোমাকে ঠিক থাকতে হবে, আমাদের মেয়েটাকে খুঁজে বের করতে হবে যেভাবেই হোক। একটা জ্যান্ত মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না। জাহানারা বেগম বললেন, তোর মেয়েও হারিয়ে গেছে? আরে শিল্পী, আমার মেয়ে ক্লাস থেকে এখনো বাসায় ফিরছে না কেন? ওর জন্য সকাল থেকে রান্না করে বসে আছি, রাত গড়িয়ে গেল, এখনো আসছে না কেন? আমার ছেলেটাকেও দেখছি না, ওরা দুজন আমাকে জ্বালিয়ে মারবে। ভাবি, তোমার কোনো ছেলে নেই, তোমার মেয়ে সুনয়না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহানারা বেগম হঠাৎ চিৎকার করে বললেন, আমার ছেলে নেই? আমার ছেলেকে মেরে ফেলেছি, আমি খুনি। এই শিল্পী, পুলিশে খবর দে, আমি খুনি। বিশাল বড় থালার মতো পূর্ণ চাঁদ আকাশে, চাঁদের আলোকে আলোকিত হয়ে আছে কংলাকপাড়া। লুসাই সম্প্রদায়ের বসবাস এখানে। কংলাকপাড়ার শেষ সীমান্তে পাহাড়ের টিলায় অবস্থিত থলামুয়ানার কাঠের দোতলা বাড়ির জানালা দিয়ে ঠিকরে পড়ছে জ্যোৎস্নার আলো। প্রায় মাঝরাতে থলামুয়ানার ঘুম ভেঙে গেল। ঠিক এমনই এক রাতে পাহাড় ধসে হারিয়েছিল তার প্রিয় প্রাণ স্ত্রী ও সন্তানকে। তারপর এই বসতি নতুন করে গড়ে তুলেছেন। বিছানা থেকে উঠে কুপি জ্বালালেন। কুপির হলদে আলো ছড়িয়ে পড়ল রুম জুড়ে। ঠিক এই রাতের মতোই নিঃস্ব থলামুয়ানা। বাইরে পাখির কিচিরমিচির শব্দ নেই, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে পাহাড়ি জন্তুর আওয়াজ। থলামুয়ানা ধীরে ধীরে উঠে বারান্দায় বসলেন। শূন্যে দৃষ্টি রেখে চোখের কোণে জমে ওঠা জল মুছে নিলেন। এত বছরেও যেন তার প্রিয়জন হারানোর ক্ষত একদম দগদগে। সময়ের সাথে তা বিলুপ্ত না হয়ে আরও যেন বেড়ে উঠেছে। সবাই হয়তো গভীর ঘুমে,
পাহাড়িরা রাতের বেলা খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। রাত 11টা মানে সেখানে গভীর রাত। হঠাৎ তার কানে একটা আওয়াজ এলো, কোনো মানুষের চিৎকারের আওয়াজ, সাথে ভারী কিছু গড়িয়ে পড়ার শব্দ। থলামুয়ানা নিজের কানকে আরও সজাগ করে শোনার চেষ্টা করলেন কোন দিক থেকে আওয়াজ আসছে। রাত তখনও অতটা গভীর হয়নি। সাজেকের আকাশে পূর্ণচন্দ্র, পাহাড় আর মেঘের মিলন, মনোমুগ্ধকর এক অপরূপ দৃশ্য। কোরা রিসর্টের বারান্দার কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল নয়না। তার পরনে জিয়ানের দেওয়া নীল শাড়ি। জিয়ানের হাত ধরে ঝুলে আছে নয়না। এই হাতের বাঁধন মুক্ত হলেই পৃথিবী থেকে সুনয়না নামক মানুষটার অস্তিত্ব মুছে যাবে। ভয়ঙ্কর এক রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়ে আছে নয়না। ঠিক ভুল, বিশ্বাস, ভরসার অন্তজালে আটকে বোধবুদ্ধির লোপ পেয়েছে তার। মস্তিষ্ক, মন কোনোটাই মেনে নিতে চাইছে না তার জিয়ান তাকে মেরে ফেলবে। কিন্তু সেসব কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ল নয়না। রাতের নীরবতা বিদীর্ণ করে ভেসে এলো তার করুণ আর্তনাদ। কে আছো? বাঁচাও আমাকে! যত নিচের দিকে যাচ্ছিল মৃত্যু ঠিক ততটাই কাছে মনে হচ্ছিল। চিৎকারও বেরোচ্ছে না মুখ থেকে, তবুও বাঁচার আকুতি করে যাচ্ছে। হঠাৎ ঝোপের মধ্যে গাছের সাথে বাড়ি খেল নয়না। মাথায় আঘাত পেয়ে গাছের শক্ত শেকড় লতাপাতায় হাত বাড়িয়ে দিল। বেঁচে থাকার শেষ সম্বল হিসেবে সেটুকু আঁকড়ে ধরল। কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ছিটকে পড়ল কিছুটা দূরে। ব্যথায় জোরে চিৎকার করে উঠল নয়না। তার সেই চিৎকার পাহাড়ে বাড়ি খেয়ে আবার ফিরে এলো। ততক্ষণে নয়নার চোখে নেমে এলো অন্ধকার। ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো অন্ধকারে। চোখ বন্ধ করার আগের মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল জিয়ানের ফাঁসি মাখা মুখশ্রী। যে মুখের দিকে তাকিয়ে নয়না পুরো জীবন কাটিয়ে দিতে চেয়েছিল, সেই মানুষটাই তাকে হত্যা করল নিজ হাতে। থলামুয়ানা ছোট টর্চ লাইট, বাঁশের কঞ্চি আর ছুরি নিয়ে দ্রুত নিজের রুম থেকে বের হলেন। তবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হতাশ হয়ে আবার ফিরে এলেন নিজের বাড়িতে। বাকি রাতটুকু কাটিয়ে দেবেন নির্ঘুম। এরকম অনেক রাত তিনি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। তার জীবন জুড়ে অদ্ভুত এক নিঃসঙ্গতা। দিনের আলোতে তিনি হয়ে ওঠেন পরোপকারী থলামুয়ানা, অথবা পাহাড়ি বৈদ্য থলামুয়ানা, যিনি পাহাড়ের বিভিন্ন গাছগাছালি দিয়ে চিকিৎসা করে আসছেন বহু বছর ধরে। অথচ রাতের আধারে তিনি এক অসহায় নিঃস্ব মানুষ। শেষ রাতের দিকে চোখ লেগে গেল থলামুয়ানার। সকালে ঘুম থেকে উঠে বাঁশের ঝুড়ি কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন পাহাড়ি ফুল ও লতাপাতা সংগ্রহ করতে। পাহাড় ডিঙিয়ে কিছু দূর আসতেই চোখ আটকে গেল এক টুকরো কাপড়ের ওপর। সাবধানে ঢালুতে নেমে কাপড়টা হাতে নিলেন। 1-1.5 হাত লম্বা কাপড়ের অংশটুকু ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। আশেপাশে সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে খুঁজতে লাগলেন কিছু। হঠাৎ চোখ আটকে গেল। আরও কিছুটা ঢালুতে নামতেই চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সায়না রাত থেকে অনিকেতকে কল করছে, কিন্তু অনিকেত সায়নার ফোনের রেসপন্স করছে না। তাদের বাসার ডিভি নষ্ট হয়ে আছে আজ 2-3 সপ্তাহ, তাই জিয়ানার খবর তার কানে পৌঁছায়নি। তার মায়ের সাথেও আজ সারাদিনে একবারও কথা হয়নি। সায়না বুঝতে পারছে না হঠাৎ এমন কি হলো যে একবারও কল করল না। ও তো নিজেও অসুস্থ, কি এমন ব্যস্ততা ওর যে একবারও কল করা যায় না। সময়ের দৌড়ে কেটে গেছে 6 মাস। সময় এত দ্রুত চলে যাচ্ছে, মনে হয় চোখের পলক ফেলার আগেই দিন শেষ। জেলখানার অন্ধকার ঘরে হাঁটুতে মাথা গুজে বসে আছে জিয়ান, পাইলট জিয়ান রেজা চৌধুরী। একসময় যার জন্য কত মেয়ে পাগল ছিল, সেই মানুষটাই আজ যেন বিধ্বস্ত এক প্রাণ। তার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই, জীবনের প্রতি কোনো চাওয়া বা আক্ষেপ নেই। জীবন যেন তাকে সবচেয়ে বড় শাস্তি দিচ্ছে। নিজের প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর হত্যা মামলার আসামি সে। জানা নেই এর সঙ্গে আরও কত কত মামলা জড়িয়েছে তার নামে। হাসি খুশি জীবনটা বিষাদে ভরে গেছে। রাত গড়িয়ে দিন যায়, তবু জিয়ানের মধ্যে কোনো হেলদোল নেই। আজ তার মামলার শুনানি। এ নিয়ে 3 বার কোর্টে উঠেছে মামলা, তবে ফলাফল শূন্য। মিথ্যার শয়লাভের সত্য যেন ধুলোকণা। কোনো উকিল জিয়ানের মুখ থেকে একটি কথাও বের করতে পারেনি। সে যেন প্রাণহীন দেহ মাত্র। মিতা বেগম চিৎকার করে বলেন, আমি কিছুই বুঝতে চাই না, যেভাবেই হোক আমার রেজাকে কারাগার থেকে মুক্ত করে আনো। এইটুকু কাজও করতে পারছো না? এত নাম, টাকা, পয়সা এসব দিয়ে কি হবে? আমি আমার ছেলেকে চাই। নাজিম চৌধুরী শান্তস্বরে বললেন, ধৈর্য ধরো, এটা সহজ নয়। তালুকদাররা এমনভাবে মিথ্যা প্রমাণ সাজিয়েছে যে আমরা বারবার পরাজিত হচ্ছি। মামলা যদি একটু শিথিল হয় তখন হয়তো কিছু করা যাবে। তার উপর আছে মিডিয়া। এরা কি টাকা দিয়ে সাংবাদিকতা শিখেছে? এক একটাকে মনে হয় জোকার, যা ইচ্ছা ছাপিয়ে দেয়।
ন্যূনতম কমন সেন্সও তাদের আছে বলে মনে হয় না। একজন নিরপরাধ মানুষ সম্পর্কে কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই যা খুশি প্রচার করে। একজন নিরপরাধ মানুষকে কিভাবে কুখ্যাত অপরাধী বানানো যায় সেটা এদের কাছ থেকে শেখা যায়। জাহিন বলল, বাবা, আমি বুঝতে পারছি না, তুমি কেন চুপ করে আছো? ওই তালুকদারদের সাহস কিভাবে হয় চৌধুরীদের বিরুদ্ধে দাঁড়ানোর? তাদের তো কথা বলার আগে ভাবা উচিত ছিল সামনে কারা দাঁড়িয়ে আছে। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে, নাজিম চৌধুরী জবাব দিলেন। বাবা, তুমি শুধু আমাকে একটু সুযোগ দাও, আমি দেখে নেব কিভাবে ওদের দমাতে হয়। তোমার মতো ছেলের ওপর আমার কোনো কালেই ভরসা ছিল না, এখনও নেই। রক্তারক্তি খুলাখারাপি করা সহজ, কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করা কঠিন। নিজে থেকে এগিয়ে কিছু করতে যাবে না, এখানে তোমার গুন্ডামির কোনো জায়গা নেই। তুমি গোয়েন্দা কর্মকর্তা না হলে এই মামলার তদন্ত করছো কেন? জাহিন যেন মুহূর্তে ফ্রিজ হয়ে গেল। তার এই বাবা এই কথা জানলেন কিভাবে? অন্তর ছাড়া তো তার পরিচিত কেউ এটা জানে না। এসব কি বলছো বাবা? জাহিন, তুমি আমাকে জন্ম দাওনি, আমি তোমাকে জন্ম দিয়েছি। আমার সঙ্গে চালাকি করবে না। ভুলে যেও না, আমি তোমার জন্মদাতা পিতা। তোমার বিষয়ে অনেক খবর আমার জানা। এবার যদি উকিল কিছু করতে না পারে, তাহলে তুমি এই মামলার তদন্ত করবে, তুমি বের করবে তোমার ভাইকে। মিতা বেগম কিছুই বুঝতে পারছেন না, এসব কি হচ্ছে। নয়না বসে আছে বাঁশ আর কাঠের তৈরি খোলা বারান্দায়। সামনে বিশাল বড় বড় সবুজ পাহাড়, বারান্দার দুই পাশে বাগান বিলাস। তক্তার উপর মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে নয়না। তার জীবন যেন এক গণ্ডির মধ্যে থেমে আছে। আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, তারা আর গাছপালা ছাড়া নয়নার কোনো সঙ্গী নেই। মাঝে মধ্যে আকাশের সঙ্গে কথা বলে, কখনো বাগানবিলাস গাছের সঙ্গে। উত্তর পাবে না জেনেও কত শত প্রশ্ন করে। থালামুয়ানা ডাক্তার ঈশানকে নিয়ে ঘরে প্রবেশ করে নাম ধরে ডাকলেন, অলিভিয়া। নয়নার নাম জানতে না পেরে থালামুয়ানা নিজের মেয়ের নামেই তাকে ডাকেন। নয়না উঠে দাঁড়ালো, গায়ে বোনা একটি সবুজ শাড়ি জড়ানো, মুখে কোনো প্রসাধনীর ছিটে ফোটা নেই। স্নিগ্ধ মায়াবী মুখশ্রীতে রাজ্যের মলিনতা। মিস অলিভিয়া, আপনার অবস্থা এখন কেমন? ঈশান জিজ্ঞেস করলেন। নয়না নিম্নস্বরে উত্তর দিল, আগের চেয়ে ভালো। ঘরে চলুন, আপনার সঙ্গে বসে কথা বলি। থালামুয়ানাও সঙ্গে এলেন। তিনজন চেয়ারে বসলেন। ঈশান বললেন, মিস অলিভিয়া, আপনার নাম কি? আপনার পরিচয় কি? কে আপনাকে এভাবে ফেলে রেখেছিল? আপনার অতীত নিয়ে কিছু বলুন। নয়না চুপ করে রইল। কিছু বলতে তার ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, তার নাম কি তবে সুনয়না? এই নাম কি এখনো জীবিত আছে? সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত। তাহলে এই নাম বলার কি আছে? যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সে নামের তো আর কোনো মূল্য নেই। কি ভাবছেন? ঈশান বললেন। দেখুন, 4 মাস আপনি অচেতন ছিলেন। আপনি হয়তো জানেন না, চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আপনার শরীরে বিভিন্ন ক্ষত ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। আপনি অচেতন ছিলেন। চাচা আপনার চিকিৎসা করিয়েছেন, নিজেও যতটুকু সম্ভব সেবা যত্ন করেছেন। এই মানুষটা খুব ধনী নন, পাহাড়িরা ওনাকে থালভা ডাকে, মানে দয়াশীল। কিন্তু তিনি এত টাকাওয়ালা নন যে দিনের পর দিন আপনার চিকিৎসার খরচ বহন করবেন। চাচা গাছগাছড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এরপর আমাকে খবর দিয়ে ডেকে পাঠান। আমার বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায়। আমি এখানে পাহাড়িদের ডাক্তার। মাঝে মধ্যে চাচার বাসায় এসে থাকি। এখান থেকে প্রকৃতি উপভোগ করা যায়, সেই সুবাদে আমি আপনার চিকিৎসা করেছি। যতটুকু সম্ভব আমিও ছাড় দিয়েছি। আপনাকে দেখে ভদ্র পরিবারের মনে হয়। দয়া করে আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন। নয়না চুপ করে রইল। কিছু বলতে তার ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, তার নাম কি তবে সুনয়না? এই নাম কি এখনো জীবিত আছে? সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত। তাহলে এই নাম বলার কি আছে? যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সে নামের তো আর কোনো মূল্য নেই। কি ভাবছেন? ঈশান বললেন। দেখুন, 4 মাস আপনি অচেতন ছিলেন। আপনি হয়তো জানেন না, চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আপনার শরীরে বিভিন্ন ক্ষত ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। আপনি অচেতন ছিলেন। চাচা আপনার চিকিৎসা করিয়েছেন, নিজেও যতটুকু সম্ভব সেবা যত্ন করেছেন। এই মানুষটা খুব ধনী নন, পাহাড়িরা ওনাকে থালভা ডাকে, মানে দয়াশীল। কিন্তু তিনি এত টাকাওয়ালা নন যে দিনের পর দিন আপনার চিকিৎসার খরচ বহন করবেন। চাচা গাছগাছড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এরপর আমাকে খবর দিয়ে ডেকে পাঠান। আমার বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায়। আমি এখানে পাহাড়িদের ডাক্তার। মাঝে মধ্যে চাচার বাসায় এসে থাকি। এখান থেকে প্রকৃতি উপভোগ করা যায়, সেই সুবাদে আমি আপনার চিকিৎসা করেছি।
যতটুকু সম্ভব আমিও ছাড় দিয়েছি। আপনাকে দেখে ভদ্র পরিবারের মনে হয়, দয়া করে আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন। নয়না চুপ করে রইল। কিছু বলতে তার ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, তার নাম কি তবে সুনয়না? এই নাম কি এখনো জীবিত আছে? সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত। তাহলে এই নাম বলার কি আছে? যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সে নামের তো আর কোনো মূল্য নেই। কি ভাবছেন? ঈশান বললেন। দেখুন, 4 মাস আপনি অচেতন ছিলেন। আপনি হয়তো জানেন না, চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আপনার শরীরে বিভিন্ন ক্ষত ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, আপনি অচেতন ছিলেন। চাচা আপনার চিকিৎসা করিয়েছেন, নিজেও যতটুকু সম্ভব সেবা যত্ন করেছেন। এই মানুষটা খুব ধনী নন, পাহাড়িরা ওনাকে থালবা ডাকে, মানে দয়াশীল। কিন্তু তিনি এত টাকাওয়ালা নন যে দিনের পর দিন আপনার চিকিৎসার খরচ বহন করবেন। চাচা গাছগাছড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এরপর আমাকে খবর দিয়ে ডেকে পাঠান। আমার বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায়। আমি এখানে পাহাড়িদের ডাক্তার। মাঝে মধ্যে চাচার বাসায় এসে থাকি। এখান থেকে প্রকৃতি উপভোগ করা যায়, সেই সুবাদে আমি আপনার চিকিৎসা করেছি। যতটুকু সম্ভব আমিও ছাড় দিয়েছি। আপনাকে দেখে ভদ্র পরিবারের মনে হয়, দয়া করে আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন। নয়না চুপ করে রইল। কিছু বলতে তার ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, তার নাম কি তবে সুনয়না? এই নাম কি এখনো জীবিত আছে? সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত। তাহলে এই নাম বলার কি আছে? যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সে নামের তো আর কোনো মূল্য নেই। কি ভাবছেন? ঈশান বললেন। দেখুন, 4 মাস আপনি অচেতন ছিলেন। আপনি হয়তো জানেন না, চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আপনার শরীরে বিভিন্ন ক্ষত ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, আপনি অচেতন ছিলেন। চাচা আপনার চিকিৎসা করিয়েছেন, নিজেও যতটুকু সম্ভব সেবা যত্ন করেছেন। এই মানুষটা খুব ধনী নন, পাহাড়িরা ওনাকে থালবা ডাকে, মানে দয়াশীল। কিন্তু তিনি এত টাকাওয়ালা নন যে দিনের পর দিন আপনার চিকিৎসার খরচ বহন করবেন। চাচা গাছগাছড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এরপর আমাকে খবর দিয়ে ডেকে পাঠান। আমার বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায়। আমি এখানে পাহাড়িদের ডাক্তার। মাঝে মধ্যে চাচার বাসায় এসে থাকি। এখান থেকে প্রকৃতি উপভোগ করা যায়, সেই সুবাদে আমি আপনার চিকিৎসা করেছি। যতটুকু সম্ভব আমিও ছাড় দিয়েছি। আপনাকে দেখে ভদ্র পরিবারের মনে হয়, দয়া করে আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন। নয়না চুপ করে রইল। কিছু বলতে তার ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, তার নাম কি তবে সুনয়না? এই নাম কি এখনো জীবিত আছে? সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত। তাহলে এই নাম বলার কি আছে? যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সে নামের তো আর কোনো মূল্য নেই। কি ভাবছেন? ঈশান বললেন। দেখুন, 4 মাস আপনি অচেতন ছিলেন। আপনি হয়তো জানেন না, চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আপনার শরীরে বিভিন্ন ক্ষত ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, আপনি অচেতন ছিলেন। চাচা আপনার চিকিৎসা করিয়েছেন, নিজেও যতটুকু সম্ভব সেবা যত্ন করেছেন। এই মানুষটা খুব ধনী নন, পাহাড়িরা ওনাকে থালবা ডাকে, মানে দয়াশীল। কিন্তু তিনি এত টাকাওয়ালা নন যে দিনের পর দিন আপনার চিকিৎসার খরচ বহন করবেন। চাচা গাছগাছড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, এরপর আমাকে খবর দিয়ে ডেকে পাঠান। আমার বাসা নারায়ণগঞ্জের ফতুল্লায়। আমি এখানে পাহাড়িদের ডাক্তার। মাঝে মধ্যে চাচার বাসায় এসে থাকি। এখান থেকে প্রকৃতি উপভোগ করা যায়, সেই সুবাদে আমি আপনার চিকিৎসা করেছি। যতটুকু সম্ভব আমিও ছাড় দিয়েছি। আপনাকে দেখে ভদ্র পরিবারের মনে হয়, দয়া করে আমাদের আপনার ব্যাপারে কিছু বলুন। নয়না চুপ করে রইল। কিছু বলতে তার ইচ্ছে করছে না। মনে মনে ভাবল, তার নাম কি তবে সুনয়না? এই নাম কি এখনো জীবিত আছে? সবাই নিশ্চয়ই ধরে নিয়েছে সে মৃত। তাহলে এই নাম বলার কি আছে? যে নামে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সে নামের তো আর কোনো মূল্য নেই। কি ভাবছেন? ঈশান বললেন। দেখুন, 4 মাস আপনি অচেতন ছিলেন। আপনি হয়তো জানেন না, চাচা আপনাকে পাহাড়ের এক ঝোপঝাড় থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন। আপনার শরীরে বিভিন্ন ক্ষত ছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। আপনাদের অনেকে আমার বৃষ্টি আপু অফিসিয়াল চ্যানেলে এই গল্প শুনতেছেন, তাই এই চ্যানেল বড় করার জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা প্রয়োজন। এজন্য আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।